আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। এখন বাজে সকাল 8টা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। পুরো ভিডিওটার সাথে জুড়ে আছি আমি জ্যোতি, যশোর থেকে। সকালে উঠে অনেক কাজই সেরে নিয়েছি। সকালে নাস্তা তৈরি করেছি, তারপর একদম ফ্লোর ঝাড় দিয়েছি, বাইরেটাও ঝাড় দিয়ে নিয়েছি। আর বেডশিটটা তো সেইভাবে ঠিকঠাক থাকে না, আর সকালে উঠেই যে আমি বেডটা ঠিক করব সেটাও হয় না। আসলে আমার হাজব্যান্ড শুয়ে থাকে, আমার মেয়ে শুয়ে থাকে, তো ওরা যখন উঠে যায় শুধু বালিশগুলো ওয়ারড্রপে ভরে রাখি। আর এখন তো বেশ গরম পড়েছে, কাঁথাটা নেওয়াও হয় না, তো এই কারণে বালিশগুলো আগে আমি ওয়ারড্রপে ভরে রাখি। তারপর দেখা যাচ্ছে বেডটা একটু ঝেড়ে আবার হয়তো ঘরটা ঝাড় দেওয়া হলো। তো সকালের কাজ বলতে এই রুমের অনেক কিছু গোছানোর আছে। বাসায় একটু মেহমান আসার আছে, তো ভাবলাম যে একটু চারপাশটা যতটুকু নোংরা পড়েছে সেগুলো একটু পরিষ্কার করে রাখি, যাতে আমার আজকের দিনটা একটু গোছাতে পারলে কালকে কাজ করতে একটু সহজ হবে। নিচের কাজকর্মগুলো গুছিয়ে নিয়েছি। ঘরের যত কাজকর্ম ছিল, বাসি কাজ আর কি, সেগুলো গুছিয়ে নিয়েছি। আর এই দেখুন, এগুলো খুদ, এগুলো একটু রোদে দিলাম আবার, যে একটু যাতে শুকাক, কেননা আজ 2টা দিন তো বেশ ভালোভাবে রোদ বেরোচ্ছে। আর আমার এই সিম গাছটা এত পরিমাণে পিঁপড়া হয়েছে, কি আর বলবো, কিভাবে যে থামাবো। আর এই দেখুন, এই কুমড়ো গাছটাতে ছারপোকা, এই যে, তারপর উপরে এই ছার পোকাগুলো কিন্তু থেকেই গেছে। তো এই ছার পোকাগুলো কিভাবে যে যাবে জানি না। আমি একটু হলুদ গুঁড়া, তারপরে একটু এই শুকনো ঝালের গুঁড়া, তারপরে একটু ডেটল সব একসাথে মিক্সড করে তারপর গাছটা দিয়ে দিয়েছি। তারপরে একটু কমেছে, তারপরেও দেখা যাক কি হয়। শুধু ভয় হচ্ছে গাছটা যেন না মরে যায়। তো এদিকে সকালে এসেছি, আগে এই যে জিনিসগুলো নেড়ে, মানে কাঠ আর কি, কাঠগুলো নেড়ে দিতে এসেছিলাম। তো তারপর দেখলাম না, কাঠগুলো বেশ শুকনাই আছে, আর লাগবে না বেশি একটা নাড়া। তো এদিকে কাঠটা মেলানো ছিল, যে না 5-10 মিনিটের মতো অন্তত রোদের তাপে থাক। তো ভাবছিলাম এটার ভিতর ভরে তারপর রান্নাঘরে নিয়ে যাব। তো এইদিকে আর ওইটার ভিতর ভরলাম না, না ভরে এটা দলা করে এক সাইডে রাখলাম। আর আমার একটা স্টিলের গোল বড় একটা থালা আছে, ওইটার ভিতরে কাঠগুলো নিব। কুচো কুচো কাঠ, তো ওগুলো একটু এইভাবেই নিতে হবে। আর এই কাঠগুলো কুচো দেখলে কি হবে, অনেক সুন্দর কিন্তু জ্বলে। তো এগুলো এত সুন্দর জ্বলে, সে কারণে এগুলো আর ফেলতে মন চায় না। এই যে একটু শুকিয়ে নিয়েছি, এবার কিন্তু একদম এত সুন্দর জ্বলবে যে বড় কাঠের থেকেও সুন্দর জ্বলে এগুলো, আর জাল ধরাতেও একটু সুবিধা হয়। তো এগুলো এভাবে রেখে দিলাম, যে যখন রান্না করব তখন নিয়ে যাব। এখন আর একটু রোদের ভিতরে থাক। রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এটার ভিতরে একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেল দিলে একটু ভাতটা নষ্ট হয় না, আর তাছাড়াও ঝরঝরে হয়। আর যেহেতু রাইস কুকারে রান্না করা ভাত তেমনভাবে ঝরঝরে হতে চায় না, তো সে কারণে আমি ওটা তেলটা দিই। আর এই যে সকালে যত বাসি থালা বাসন ছিল সব তো গুছিয়ে নিয়েছি, বললাম সকালে নাস্তা করেছিলাম, সেই ফিরে বেলুনটা ধুয়ে একবারে এক কথায় সমস্ত সব কিছু গুছিয়েছি। তো এইদিকে সমস্ত সব গুছিয়ে, আর বাদ বাকি তো রান্নাটা করা। তো উপরে চলে আসলাম রান্নাটা করতে। আগের দিন আমার হাজব্যান্ড মাছ নিয়ে এসেছিলো, আর ওই যে কচুরমুখী, কচুরলতি এগুলো নিয়ে এসেছে। এই যে আগের দিন ইলিশ মাছ নিয়ে এসেছিলো, সেই কারণে ওগুলো নিয়ে এসেছে, তো ওগুলো রান্না করব। আর এইখানে আবার সিলভার কাপ মাছ নিয়ে আসছিলো, 2 কেজি মতো হয়তো হবে, যে সিলভার কাপ মাছ। তো এখানে এই মাছগুলো এখন কুটবো, কুটে তারপরে রান্না করতে যাব।
তো এখানে মাছ ভাজা শুরু করে দিয়েছি। আর মানে চুলার জালটা এত সুন্দর জ্বলছে যে নিচে যে কুচো খড়িগুলো দিয়ে জ্বালাচ্ছি, তো আরও এই চুলাটা জ্বালাচ্ছি এই কারণেই কিন্তু আরও বেশি সুন্দর জ্বলছে। তো এখানে আমি কচু রান্না করব, কচু দিয়ে সিলভার কাপ মাছ দিয়ে রান্না করব। আর কচুর লতিটা যদি করতে পারি তাহলে রান্না করব, আর যদি করতে না পারি তাহলে রান্না করব না। কচুটা হালকা করে লবণ হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি তেল দিয়ে। তারপর এটার ভিতরে আমি পানিটা দিয়ে দেব, আর পানি দিয়ে তারপর একবারে মশলাটা দিয়ে কষিয়ে নামাবো। কষিয়ে নিলে কী হবে, এটা পানি দিয়ে যেহেতু কষাবো, কিন্তু কষাতে কষাতে গলে যাবে অনেকটা খানি। আর দেখুন চুলাটায় যে কুচো খড়ি দিয়ে আমি আগে চুলাটা জ্বালিয়ে নিয়েছি, তারপর মোটা কাঠ দিয়েছি। এই চুলাটা আমার খুব সুন্দরই জ্বলে। আর ওইটা করার পরে বেশ সময় লেগেছিল আমার। কচুলতিটা কোটার পর মনে হলো আমার হাজব্যান্ড তো ইলিশ মাছ নিয়ে এসেছিলো, সেটার কিছু কাঁটা কুটো কিন্তু ছিল, মানে আমি রেখে দিয়েছিলাম যে মাথার থেকে যে কাঁটাগুলো থাকে সেইগুলো, মানে ওই মাথার অংশটা, ওই মাথা দিয়ে কচুলতিটা রান্না করলাম। এতটা ভালো লেগেছে যে এই কচুলতিটা মানে এক কথায় অসাধারণ লেগেছিল। আমার হাজব্যান্ড কিন্তু সেইভাবে একটা কচুলতি খেতে পছন্দ করে না, তবে ইলিশ মাছ দিয়ে রান্না করেছি তো ও খুব পছন্দ করেছে, বলছে অনেক মজা হয়েছে কচুলতিটা। তো ভাবছি পরে আর একদিন একদম চিকন চিকন যে লতিগুলো আছে ওগুলো নিয়ে আসবো, ওগুলো নিয়ে এসে তারপর একদিন রান্না করে খাওয়াবো। তো চুলায় রান্না করছিলাম, করতে করতে ওই যে একটু লেট হয়ে গেল। তারপর ভাবলাম যে না, অনেকটা লেট হয়ে যাচ্ছে, চুলায় তরকারি হোক, আর এইদিকে আমি একটু কচুলতিটাও রান্না করে নিই। সাথে আরও কিছু রান্না করতে চেয়েছিলাম, তবে সেইভাবে আর কি হয়ে ওঠেনি। তো মাছ আর একটু যে ইলিশ মাছ ওইটা একটু জাল দিয়ে নিব, একবার উপরে একবার নিচে, এইভাবে করেই মানে এতটা কষ্ট হয় যে বলার মতো না। আমার তো মানে একবার উপরে একবার নিচে করতে করতে মাঝে মাঝে দমই প্রায় বন্ধ হয়ে আসে, যে এতবার করে সিঁড়িতে ওঠানামা করে কি করা যায়। এই জন্যই আমি ইন্ডাকশনে রান্নাটা করতে চাই না, একবারে গুছিয়ে ছাদে যাই, আর ওখানে যে যাতে আমাকে আর নামতে না হয় সে কারণে একবারে গুছিয়ে উঠি। তবে মাঝে সাঝে এই যে আজকের মতো যদি তাড়াহুড়ো কখনো লেগে যায়, তবে কিন্তু এমনটাই হয় যে নিচে চুলায় একটা বসাইছি, আবার উপরে মাটির চুলায় আর একটা বসাইছি। যদি গ্যাসের চুলাটা কিনতে পারি হয়তো এরকম অসুবিধার হাত থেকে একটু বাঁচবো। জানি না কবে কিনতে পারবো, ইচ্ছা তো আছে, আস্তে আস্তে হয়তো সবই হবে। আমি আজ রাত্রে ছাদের পরে বসে ভয়েসটা দিচ্ছি, সেই কারণে আশপাশ থেকে হয়তো অনেকটা সাউন্ড আসতে পারে, যেহেতু আমাদের পাশেই মাদ্রাসা, তো ওখানে 24 ঘন্টায় পড়ানো হয়, মানে ওরা কখনো আর কি চুপচাপ থাকে না। যে ওদের ছুটি শুধু রাত বেলা 11টার দিকে, কিন্তু ওই মুহূর্তে তো আমি রান্না করি, তো এই কারণে সাউন্ডটা বন্ধ করার কোনো অপশান নেই। আর ওই যে রুমের ভিতরে যদি করি তখন দেখা যাচ্ছে সাউন্ডটা একটু কম আসে। আর রুমের ভিতরে বাচ্চারা তো একটু পড়াশুনো করে, তাদের একটু সময় দেওয়া লাগবে, তো সে কারণে আমি সেভাবে ভয়েসটা দিতে পারছি না ওদের ওখানে, আসলে যখন যেমন পারি আর কি। তো এখানে সন্ধ্যার সময় একটু আম কেটে দিয়েছিলাম মেয়েকে, যে ও আমটা খাক, আর আমার ছেলেটা বলছে আম খাবে না, প্যানকেক খাবে। তো এই যে ছোট্ট ফ্রাই প্যানটা যেটা আমি কিনেছি, এটা খুবই মানে কাজের, আমার ভীষণ আর কি পছন্দ হয়েছে এটাই, যে কারণে আমি যখন যেমন যতটুকু পাচ্ছি, অল্প তো মানে অল্প জিনিস ছোট জিনিসের ভিতর করতে পারলে কিন্তু খুব সহজে হয়ে যায়। আর আগে কি হতো, সাধারণ একটা ডিম ভাজতে গেলেও আমার বড় কড়াইটা বেরো করা লাগতো, তো সেই কারণে এটা একটু সুবিধা হয়েছে যে এটা ছোট, সেই কারণে আমার বড় বড় কড়াই বেরো করা লাগছে না, ছোটোখাটো জিনিসের ভিতরে খুব অল্প পরিমাণে নাস্তা তৈরি করে নিতে পারছি।
প্যানকেকগুলো কিন্তু দারুণ হয়েছিল খেতে। আর হচ্ছে আমার ছেলে তো বলছিলাম ও একদম কেকের মতোই লাগছে, শুধু একটু মানে পাতলা। তো আমি বলছি হ্যাঁ দেখো ভালো লাগলেই তো ভালো। তো ওভেনটাতে যে কেক করব, ওভেনটা আবার উঠিয়ে রাখা হয়েছে, সে কারণে আর কেকটা করা হয়নি। আসলে রুমটা তো অনেক ছোট, কোনটা থুয়ে কোন জায়গায় যে কী রাখবো সেভাবে আর কি হয়ে উঠছে না কোনো কিছু রাখা। যতদিন পর্যন্ত আমার নতুন ঘরটা ঠিকঠাক না হয় ততদিন পর্যন্ত আমাকে এটা সহ্য করতে হবে। তো এই যে কড়াইটা, যেটার কথা আমি বলছিলাম, যে এই বড় কড়াইটা বেরো করে আমাকে কিন্তু অনেক কাজ করতে হতো। তো এই কড়াইটার তলাটা আমি একটু পরিষ্কার করব, যেহেতু অনেকটা নোংরা হয়েছে। তো প্রথমে আমি একটু লবণ দিলাম, তারপর একটু বেকিং সোডা দিলাম। বেকিং সোডাটা দিয়ে তারপর হচ্ছে চারপাশে এভাবে মেরে দিলাম, যে দেখা যাক। এটা হচ্ছে আমি এক ইউটিউবারে মানে দেখেছিলাম এভাবে পরিষ্কার করতে, ইউটিউবেই দেখেছি এবং শিখছি ওখান থেকে কিছু। তবে এই যে পরিষ্কারের পদ্ধতিগুলো কিছু কিছু ইউটিউবার আর কি দেখায়, এগুলো সবগুলো কিন্তু কাজে আসে না। যেমনটা আজ আমি এই হ্যাকটা করেছি, কিন্তু এটা আপনাদের সাথে এটার জন্য শেয়ার করলাম যে এইগুলো দিয়েছি ঠিক আছে, কিন্তু ওরা যেভাবে দেখায়, যেভাবে পরিষ্কার হয়েছে, এত কম টাইমে পরিষ্কার হয়েছে, একদমই কষ্ট করা লাগেনি, এগুলো সবই মিথ্যা কথা, শুধুমাত্র জাস্ট ভিডিও করার জন্য। তো এখানে আমি একটু ভীম দিয়েছিলাম, বেকিং সোডা দেওয়ার পরে ভীম দিয়ে ভিনেগার দিয়েছিলাম। দেওয়ার পর হচ্ছে ওইটা রেখে মানে সারাটা রাত রাখবো, তারপর সকালে ওটা মাজবো, এরকমভাবে রেখেছি। তো ভয়েসটা যেহেতু পরেই দিচ্ছে, অনেক পরে, ভিডিওটা তৈরি করার পরের দিন, তো ওইটা কিন্তু কোনো কাজে আসেনি, ওটা পরিষ্কারই হয়নি। মানে হচ্ছে হ্যাঁ, আমি ভীম দিয়ে ডলা দিলে যতটুকু পরিষ্কার হয় গায়ের জোরে, ঠিক ততটুকু পরিষ্কার হয়েছে, এর বেশি কিন্তু একদমই পরিষ্কার হয়নি। তো এখানে ওই ফ্রাই প্যানটা হচ্ছে ওইভাবে রাখার পরে ভাবছিলাম কিছু কুচো মাছ নিয়ে এসেছিলো আমার হাজব্যান্ড, তো এগুলো নর্মালি রেখে দিয়েছিলাম ফ্রিজে একটা পলিথিনে ভরে। তো ভাবলাম এটা একটু হচ্ছে পরিষ্কার করে রাখি, তাহলে আমার সকালের দিকে কাজের চাপটা একটু কম থাকবে। আর মেয়েটা যেহেতু পড়াটা আজকে করাচ্ছি না, কারণ আমার ভীষণ পরিমাণে মাইগ্রেনে ব্যথাটা বেড়েছে, তো সে কারণে ওর পিছনে বকবক করাটা আর কি সম্ভব নয়। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর এই বোনটির পাশে দাঁড়াতে পারেন। আল্লাহ হাফেজ।